আর প্রকৃত সন্তান সে তার জন্মদাতা পিতাকে পিতার পরিচয় দেবে, গর্ভধারিণী মাকেই মার পরিচয় দেবে। হোক সে মূর্খ, লেখাপড়া না জানো, প্রকৃত সন্তান আগে নিজের পিতা জন্মদাতা পিতাকে পিতার পরিচয় দেবে। সে 10 জনকে বাবা ডাকতে পারে, কিন্তু ওই 10 জন জন্ম দিয়েছে কথা বলতে পারে না। পারে? যদি কেউ বলে যে এই 10 জন আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, তাহলে ওই সন্তান বৈধ না অবৈধ? সমাজে অবৈধ। বাপ তুমি ডাকতে পারো, তাতে অসুবিধা নেই, কিন্তু ওই 10 জন তোমাকে জন্ম দিয়েছে নিজের বাবার পরিচয় বাদ দিয়ে, ভাবলে তুমি অবৈধ সন্তান। এটাই প্রমাণ হয়। তদ্রূপ প্রকৃত শিষ্য যিনি, বৈধ শিষ্য যিনি শাসন মানবে, তিনি নিজ গুরুকেই গোবিন্দের আসনে বসে সর্বদা ভজন করবে। আর অন্য গুরুদের মহাত্মা আসতে পারে, সাধক আসতে পারে, সিদ্ধ পুরুষ হতে পারে, তাদেরও অশ্রদ্ধা করবে না, তাদেরও সম্মান করবে, কিন্তু নিজের গুরুকে বাদ দিয়ে পরের গুরুকে সে নিজ গুরুর আসনে বসাতে কখনো পারে না। তাহলে সে অবৈধ শিষ্য, বৈধ শিষ্য নয়। এদের ইহকাল পরকাল নয়, জন্ম জন্মান্তর। অর্থাৎ শাস্ত্রে বলেন গুরু ত্যাগের কথা। গুরু যারা ত্যাগ করে তাদের এক জন্ম নয়, ঘোর কল্পকাল পর্যন্ত নরকবাস করতে হয়। এটা আমি বলছি না, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। এই জন্য নিজের পিতা যেমন সন্তানের কর্তব্য, নিজের পিতাকে জন্মদাতা পিতার পরিচয় আগে দিয়ে তারপরে 10 জনকে বাবা বললে দোষ নেই। তদ্রূপ প্রকৃত শিষ্য তাহাকেই বলা হবে যে নিজের দীক্ষা বীজ মন্ত্র লাভকারী গুরুকে ওই আসনে রেখে তারপরে 1000 গুরুকে শ্রদ্ধা করে। ভগবান বললেন ওই পূর্ণ হলে বৃদ্ধি হয় এই জগৎ সংসারে। নিজের গুরুকে বাদ দিয়ে নিজের গুরুর সঙ্গে যোগাযোগ না রেখে, গুরু আদেশ পালন না করে 100টা গুরু ভজলেও তার কোনো পূর্ণি নেই, মুক্তি নেই, কোনো মুক্তি নেই। এগুলো শাস্ত্রের কথা। এই জন্য শাসন যিনি মানে তিনি হচ্ছেন প্রকৃত শিষ্য। যিনি শাসন মানে না, আদেশ মানে না, সে কখনো শিষ্য হতে পারে না।